সকলকে নমস্কার। তো আমাদের মনে এখন সকলের মনে একটাই প্রশ্ন, একটাই কৌতূহল যে টাকার দাম এত দ্রুত গতিতে পড়ছে কি করে। এখন তো বোধহয় 91ও পেরিয়ে গেছে। তো আজকে সেটা নিয়ে একটু আলোচনা করব যে বর্তমানে কি কি ঘটনা ঘটছে এটা জড়িত, সেগুলো আলোচনা করব, আপনাদের জানাবো। আর কিছু এক্সপার্টরা, জিওপলিটিক্যাল এক্সপার্ট বা কিছু ইকোনমিস্টরা, ওনারা কি ভবিষ্যৎ প্রেডিক্ট করছেন যে কি ঘটনা অদূর ভবিষ্যতে খুব শিগগিরই ঘটতে চলেছে বলে এই ঘটনাগুলো ঘটছে, তো সেটাও আমি জানিয়ে দেব। তো এরপরে আপনাদের উপরে যে আপনারা নিজেরা রিসার্চ করবেন, নিজেরা চোখ কান খোলা রাখবেন, তারপরে খবর নেওয়ার চেষ্টা করবেন। তো তারপর আপনারাই বুঝবেন যে এই যে ভবিষ্যতের যে প্রেডিকশন এটা কতটা যুক্তিযুক্ত। তো আগের আমেরিকা সিরিজের ভিডিও শুরুতেই কিছু ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে কিভাবে এই ইউএস ডলার রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস পেয়েছিল। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তে ইউকেকে বা ইউরোপকে ইউএস কি করেছিল, সমস্ত যুদ্ধের সাপ্লাই দিয়েছিল, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, গোলা বারুদ সব কিছু। তার বদলে কি নিয়েছিল? তার বদলে ইউকে থেকে পেমেন্ট হিসাবে কি নিত? গোল্ড নিত। আর যেই মুহূর্তে কিন্তু ইউএস এর কাছে ওই গোল্ডের রিজার্ভ বেড়ে যায়, সেই মুহূর্তেই কিন্তু ব্রিটেন উড এগ্রিমেন্টের মাধ্যমে স্টার্লিং পাউন্ড, আগে ইউকের স্টার্লিং পাউন্ড রিজার্ভ কারেন্সি ছিল স্ট্যাটাস, সেখান থেকে ইউএস ডলারের কাছে রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস চলে আসে। তার মানে যেই মুহূর্তে কিন্তু গোল্ডের রিজার্ভ ইউএস এর কাছে বেড়ে যায়। তো আজকের দিনে দাঁড়িয়ে রাশিয়ার কাছে রয়েছে বোধহয় 2330 টন, চীনের কাছে রয়েছে 2303 এরকম, আর জাপানের কাছে 846 টন, আর ইন্ডিয়ার কাছে 840 টন গোল্ড রিজার্ভ হয়ে গেছে। তো এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক মানে দেশের গভর্নমেন্টের। এছাড়া তো আমাদের ভারতের প্রতি ঘরে ঘরে ভারতীয়দের কাছে যথেষ্ট সোনা রয়েছেই, কারণ সেটা তো আমাদের প্রাচীন সেই সনাতন সংস্কৃতি কালচার থেকে যে শিক্ষা আমরা পেয়েছি। এমনকি প্রাচীনকালে আমরা তো সোনা জুয়েলারি হিসাবেই বেশি ব্যবহার করেছি প্রাচীনকাল থেকে। এমনকি রাজা মহারাজাও যখন ইউরোপে তাদের দেশের জিনিস এক্সপোর্ট করত, প্রাচীনকালে রাজা মহারাজারাও কিন্তু সেখান থেকে পেমেন্ট হিসাবে কিন্তু সোনা বা অন্য কোনো প্রেসিয়াস মেটালই কিন্তু নিত। তো 2015-র আগে অবধি কিন্তু দেখলে দেখা যাবে এই সমস্ত দেশগুলোর কিন্তু এতটা গোল্ড রিজার্ভ ছিল না। হঠাৎ করে 2015-র পর থেকে খুব সাংঘাতিকভাবে বা দ্রুত অ্যাগ্রেসিভলি কিন্তু সমস্ত দেশ গোল্ড রিজার্ভ করা শুরু করেছে। কারণ তারপর এই আজকে তার কারণই হচ্ছে এরকম আকাশ ছোঁয়া গোল্ড আর সিলভারের দাম। সিলভারে আমি আসছি। তো তাহলে কারণ কি এই 2015-র পর থেকে এত অ্যাগ্রেসিভলি গোল্ড রিজার্ভ করার? আর শুধু আমি বারবার বলছি, পৃথিবীর অন্যান্য দেশগুলোও কিন্তু একই কাজ করছে। এর কারণ এরা সবাই মিলে কিন্তু ডলারাইজেশন, যেটা আমি আগের দুটো ভিডিওয়ে অলরেডি এই কথা বলেছি যে ডলার থেকে বেরিয়ে আসা, তো এই ডলারাইজেশনের প্রিপারেশন বা তৈরি হচ্ছে এই সমস্ত দেশ। এবারে সিলভারের কথা যদি বলি, তাহলে এই ব্রিক্স প্লাস নেশনগুলো, মানে ব্রিক্সের ভিতর যে যে দেশরা আছে, তাদের সবার অ্যাকুমুলেটেড একসাথে গোল্ডের রিজার্ভ যখন 5600 টনের বেশি হচ্ছে, তখন এই দেশগুলো কি করছে, এবারে সিলভারের দিকেও মন দিচ্ছে, সিলভার রিজার্ভ বাড়ানোর জন্য অ্যাগ্রেসিভলি। তো আমি যদি এখন ভারতের কথা ধরি বা বলি, তো ভারত 2024-এর প্রথম 3 মাসে মানে ফার্স্ট কোয়ার্টার, সেখানে যে পরিমাণ সিলভার কিনেছে 2023-এর পুরো বছরে যা কিনেছে তার থেকে কিন্তু বেশি। আর এমনকি এই আর 5 বছরে ভারত সরকারের টার্গেট আছে প্রায় 30,000 টন সিলভার কিন্তু ইম্পোর্ট করা। তো এবারে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সে কি করেছে, সে সোনার সাথে সাথে সিলভারকেও কিন্তু যাতে লোনের জন্য অ্যাজ আ কোল্যাটারাল হিসাবে ব্যবহার করা যায়, সেই জন্য সিলভারকে কিন্তু ফিনান্সিয়াল অ্যাসেট হিসাবে সিলভারের ভ্যালু আরও বাড়িয়েছে, তাকে ফিনান্সিয়াল অ্যাসেট হিসাবে স্বীকৃতি দিয়েছে, যার জন্য সিলভারের ভ্যালু আরও এত বেড়ে গেছে। আর এখানে বলে রাখি, আমি কিন্তু কোনো স্টক মার্কেট এক্সপার্ট বা সোনার উপর কেনা বেচা এসবের আমি এক্সপার্ট মতামত দিচ্ছি না, কোনোভাবেই না। আমি শুধু ইনফরমেশন সহজভাবে বাংলায় ব্যাখ্যা করছি যা ঘটছে। তো সুতরাং আমার কথা শুনে সোনা কিনে নেওয়া বা রূপো কিনে নেওয়া এই ধরনের কোনো সিদ্ধান্ত আমার কথা শুনে নেবেন না। তো আপনারা যা করবেন নিজের বিচার বিবেচনা করে খবর নিয়ে করবেন। তো এবার আসি সবার আমাদের প্রশ্নে যে কেন তাহলে এক্সচেঞ্জ রেটের এই রকম অবস্থা।
তো আমরা জানি যে 1991-এর পর, মানে এই ইউএস ইউনিপোলার ওয়ার্ল্ড হওয়ার পরে 1991-এর পর থেকে কিন্তু এই রুপিজের ভ্যালু সমানেই কমেছে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, তার আগেও হয়েছে, কিন্তু 91-এর পর থেকে খুব কন্টিনিউয়াসলি হয়েছে। আর এটা সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছিল, অ্যাগ্রেসিভলি হয়েছে কিন্তু এই 2008-এর যে সবচেয়ে বড় ক্রাইসিস এসেছিল তারপর থেকেই কিন্তু খুব দ্রুত এই টাকার ভ্যালু কমেছে। তো এবারে প্রতিবার যখন এরকম কোনো ঘটনা ঘটে, তো আরবিআই কি করে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সে যাতে করে এই ভয়ঙ্কর টাকার পতন কমানো যায় বা আটকে রাখা যায়, সেটার জন্য নয় কিছু ইউএস ডলার কেনে বা বিক্রি করে দেয়। তো এইভাবে এই এক্সচেঞ্জ রেটের এত এত বিরাট পার্থক্যগুলোকে আরবিআই কন্ট্রোল করে। কিন্তু এইবারে দেখা যাচ্ছে যে 2025-এ জুলাই মাসের শেষ আরবিআই চেষ্টা করেছে, কন্ট্রোল করেছে, তারপর থেকে এই এখনো অবধি শেষ কোয়ার্টার অবধি আর আরবিআই কিন্তু কিচ্ছু করছে না, কোনো কন্ট্রোল করার কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না। এবার সেটা কেন করছে না সেটা সময়ই আপনাদেরকে বলে দেবে। তো এবারে আসি এক্সপার্টরা কি বলছেন সেই কথায়। তো ইউএস আর ইন্ডিয়ার, মানে ভারত আর আমেরিকার যে ট্রেড ডিল বা বাণিজ্য চুক্তি বলুন, এটা কিন্তু একটা অন্যতম কারণ। আমাদের এটা মনে রাখতে হবে, এখনো কিন্তু আমরা নতুন ফিনান্সিয়াল সিস্টেমে এখনো যাইনি। এখনো কিন্তু আমরা সেই আমেরিকা চালিত অর্থনৈতিক ব্যবস্থা, পরিকাঠামো বা ফিনান্সিয়াল সিস্টেম যাই বলুন সেটার মধ্যেই রয়েছি। তো এইবারে এক্সপার্টরা যেটা এস্টিমেট করছেন যে 2029-30-এর মধ্যে এই নতুন ফিনান্সিয়াল সিস্টেমে যাওয়ার জন্য যে সমস্ত রকম চুক্তি, নেগোসিয়েশন, দর কষাকষি, সেই সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবারে এই সময়টায়, এই 2029-30 যেই সময় অবধি কমপ্লিট হবে, এইটুকু সময়ের মধ্যে কিন্তু অনেক কিছুই ডিসরাপশন আর ডিস্ট্রাকশন, মানে ব্যাঘাত বা ধ্বংস যাই বলুন না কেন, অনেক কিছু অদল বদল কিন্তু আমরা দেখতে পাবো। তো গ্লোবাল মার্কেটে তো এর ইম্প্যাক্ট, তার সাথে সাথে কিন্তু ভারতীয় মার্কেটেও এর প্রভাব থাকবে, সেটাই এক্সপার্টরা বলছেন। তো এবারে আলোচনা করব তো এই 3-4 বছরে কি কি আর দেখা যেতে পারে। তো আরেকটা কথাও আমাদের মনে রাখতে হবে যে এই এতকাল যে ইউনিপোলার ওয়ার্ল্ড ছিল, একটাই পোল ইউএস, সেখান থেকে যখন মাল্টিপোলার ওয়ার্ল্ডে যাবে, এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে যাওয়ার যেটুকু টাইম, এই যে বলছি যে 2029-30-এর মধ্যে সবকিছু কমপ্লিট হতে পারে, এটা এক্সপার্টরা এস্টিমেট করেছেন। তো এই যে মাঝের সময়টা, এটাকে কিন্তু ট্রানজিশনাল পিরিয়ড বলে। তো এই সময়টাতে মানে মাল্টিপোলারের যে পোলগুলো, এই মাল্টিপোলারের দেশগুলো, মাল্টিপোলের দেশরা, এরা কিন্তু সবাই চাইবে নিজের নিজের স্বার্থ রক্ষা করতে এই ট্রানজিশন পিরিয়ডটা যেটা ঘটবে সেটার সময়, কন্ট্রাক্ট বলুন, চুক্তি বলুন, সেই সমস্ত কিছুর মাধ্যমে। তো ইউএস কি চাইছে? ইউএস চাইছে ট্যারিফ লাগু করতে, যে কোনো বাণিজ্যের ডিল বা ডিসিশন যখন মেক হবে সেটাতে নিজের ফায়দা তুলতে। রাশিয়া, ভারত, চায়না কি চাইছে? ইউএসকে একটুও বেশি জায়গা ছেড়ে দেবে না। তো এই সব ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে মারপিট বা টাসাল চলছে, তো এর মধ্যে দিয়ে কিন্তু দেখা যাবে সমস্ত দেশেই এই গভর্নমেন্টরা কোনো না কোনো অ্যাকশন নেবে, সেই অ্যাকশনের আবার রিয়াকশন আসবে, প্রতি উত্তর আসবে। তো যেমন একটা উদাহরণ দিই, ইউএস কি চাইছিল যে এই ডিসেম্বরের মধ্যে যাতে সমস্ত ট্রেড ডিল বা বাণিজ্য চুক্তি ইন্ডিয়ার সাথে সবকিছু কমপ্লিট হয়ে যায়। তো এবারে ভারত কি বলেছে যে আমরা এই সব কারোর হুমকি চমকি বা কারোর ডিক্টেটরশিপ মেনে নেব না, যে এক্ষুনি কমপ্লিট করতে হবে বলে আমরা এক্ষুনি করে দেব। কারণ আমরা আগে খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখব যে আমাদের সমস্ত স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, সমস্ত কন্ডিশন ফুলফিল হচ্ছে কিনা, সেটা দেখার জন্য, বোঝার জন্য যত সময় লাগবে, কিন্তু আমরা তোমার কথা অনুযায়ী এইভাবে ডিসেম্বরেই বা এত তাড়াতাড়ি যখন তুমি বলবে আমরা কমপ্লিট করে দেব না। আরেকটা উদাহরণ হচ্ছে আমেরিকা কি চাইছে, যাতে আমেরিকার যে জেনেটিক্যালি মডিফাইড এগ্রিকালচার প্রোডাক্ট আছে সেটার জন্য ভারত নিজের মার্কেট খুলে দিক, বাজার খুলে দিক। তো ভারত কিছুতেই চাইছে না যে আমেরিকার ওই জেনেটিক্যালি মডিফাইড ফুড বা প্রোডাক্ট, যাকে জিএমও ফুড বলে, সেটা কোনোভাবে ভারতে ঢুকুক। তো এই নিয়েও দর কষাকষি চলছে। এবারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই জিএমও ফুড আবার কি জিনিস। তো আমি খুব শিগগিরই ওয়েস্ট কান্ট্রিজে বর্তমানে কিছু বছর ধরে ওয়েস্টের কান্ট্রিজগুলোর, আমেরিকা বলুন, কানাডা বলুন, কিছু ক্ষেত্রে এমন সাংঘাতিক অবস্থা, সেগুলো নিয়ে যখন বিস্তারিত আলোচনা করব,
তখন আমি বোঝাবো যে আমি জিএমও ফুডটা কি জিনিস। রিসেন্টলি আমাদের যে কমার্স মিনিস্টার আছেন পীযূষ গোয়েল, উনি আমেরিকাকে উদ্দেশ্য করে একটি কথা টক শোতে বলেছেন যে nowadays deal have been made on gun point but India doesn't believe to make any deal like this way। মানে আমেরিকাকে উদ্দেশ্য করেই বলেছেন যে এরকম ভাবে জোর করে হুমকি চমকি দিয়ে গান পয়েন্টে কোনো রকম ডিল সাইন আমাদেরকে দিয়ে ভারতকে দিয়ে করানো যাবে না, কারণ আমরা বিশ্বাস করি যে বাণিজ্য চুক্তি ডিল সাইন এগুলো হয় পারস্পরিক মিউচুয়াল রেসপেক্ট আর ট্রাস্ট, বিশ্বাসের উপরে দাঁড়িয়ে। তো এই হলো বর্তমান ঘটনা, কি চলছে না চলছে সেগুলো আমি জানালাম, আপনারা নিজেরাও খবর নিন। আমি জানি যদিও যে অনেকেই আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি আর অলরেডি জানেন যে কি হতে চলেছে বা কি, তো যারা জানেন না তাদের জন্য বলছি আপনারা খবর নিন, আমি কি বললাম সেটার সাথে মেলান, বা যদি মনে হয় যে না আরো অন্য কিছু ব্যাপার আছে তো আপনারাও খবর নিন। আর আগামী দিনে যেটা এক্সপার্টরা প্রেডিক্ট করছে এই যে ট্রানজিশনাল পিরিয়ডটা যাবে সেটা কমপ্লিট হওয়ার পর ততদিন অবধি অনেক কিছু অদল বদল দেখা যাবে, কিন্তু এই ট্রানজিশনাল পিরিয়ডের পরে বা তার আগেই হয়তো এই এক্সচেঞ্জ রেটের অনেক কিছু বদলে যাবে। তো আমি আপডেট দিতে থাকবো আর আপনারাও খবর নিতে থাকবেন।